ইন্ডিয়ান জিওগ্রাফিতে আজকে থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা তাপবিদ্যুৎ কেন্দ্র, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ভারতের বিভিন্ন সিপোর্ট বা সমুদ্র বন্দর, কোস্টাল লাইন আর মেরিটাইম জোন, এই বিষয়গুলো রিভাইজ দেব। তো প্রথমে আসি থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে। ভারত জুড়ে প্রচুর তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তার ভেতর চারটে পাঁচটার নাম আমাদেরকে মনে রাখলেই হয়, আর সেইগুলো হলো ভারতের সব থেকে বড় বড় তাপবিদ্যুৎ কেন্দ্র। যেমন বিন্ধ্যাঞ্চল থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এই যে মধ্যপ্রদেশের একদম পূর্ব দিকে এইখানে রয়েছে বিন্ধ্যাঞ্চল থার্মাল পাওয়ার প্ল্যান্ট, আর তার ঠিক নিচে মানে দক্ষিণ দিকে এখানে রয়েছে শাসন থার্মাল পাওয়ার প্ল্যান্ট। গুজরাটের ভেতর এই জায়গাতে রয়েছে মুন্ড্রা মুন্ড্রা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। উড়িষ্যার ভেতর একটা জায়গা আছে তালচের, ওই তালচেরে রয়েছে তালচের থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আর পশ্চিমবঙ্গের ভেতর মেদিনীপুর এরিয়াতে রয়েছে মেজিয়া থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আমি পাঁচটার কথা বললাম, বিন্ধ্যাঞ্চল, শাসন, মুন্ড্রা, তালচের আর মেজিয়া। এর ভেতর সব থেকে বড় থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা সব থেকে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র এই বিন্ধ্যাঞ্চল থার্মাল পাওয়ার প্ল্যান্ট। 2 নম্বরে রয়েছে মুন্ড্রা, 3 নম্বরে শাসন, 4 নম্বরে তালচের আর মেজিয়া রয়েছে 18 নম্বরে। ভারতে যে সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলো সরকারিও আছে, বেসরকারিও আছে। সরকারি যে সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্র সেগুলো নিয়ন্ত্রণ হয় এনটিপিসির দ্বারা, আর প্রাইভেট তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো কোনো প্রাইভেট কোম্পানি দ্বারা নিয়ন্ত্রণ হয়। যেমন সব থেকে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র বিন্ধ্যাঞ্চল, এটা এনটিপিসি দ্বারা নিয়ন্ত্রণ হয়। এর ক্যাপাসিটি 4760 মেগাওয়াট। বিন্ধ্যাঞ্চলের ক্যাপাসিটি 4760 মেগাওয়াট। সেকেন্ড সব থেকে বড় মুন্ড্রা, এটা একটা প্রাইভেট বন্দর, এটা আদানি গ্রুপ দ্বারা নিয়ন্ত্রণ হয়। এর ক্যাপাসিটি হলো 4620 মেগাওয়াট। আর 3 নম্বরে রয়েছে এই যে শাসন, শাসনটা আম্বানি পাওয়ার বা রিলায়েন্স পাওয়ার দ্বারা নিয়ন্ত্রণ হয়। এর ক্যাপাসিটি 3960 মেগাওয়াট। 4 নম্বরে রয়েছে কি তালচের, তালচেরের ক্যাপাসিটি 3000 মেগাওয়াট, এটা এনটিপিসি দ্বারা নিয়ন্ত্রণ হয়। মেজিয়া, মেজিয়ার কথা বললাম, এর ক্যাপাসিটি 2380 মেগাওয়াট মতন, এটা নিয়ন্ত্রণ হয় ডিবিসি দ্বারা অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা। এবার এই তাপবিদ্যুৎ সম্পর্কে আরো কিছু তথ্য দিই। এই তাপবিদ্যুৎ কেন্দ্রে নরমালি জলকে গরম করা হয়, জল গরম করলে বাষ্প হয়, তারপর সেই বাষ্পের সাহায্যে টারবাইন চালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তো ওই জলকে গরম করার জন্য বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করা হয়, যেমন কয়লা, গ্যাস, ডিজেল, এইসব। তো জল গরম করার জন্য যে জিনিসটা ব্যবহার হয় সেই হিসাবে তাপবিদ্যুৎ কেন্দ্রের আলাদা ক্যাটাগরি হয়ে যায়। যেমন কয়লা যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে বলা হয় কোল ফায়ার্ড থার্মাল পাওয়ার প্ল্যান্ট। গ্যাস মানে ন্যাচারাল গ্যাস বা পেট্রোলিয়াম গ্যাস যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে বলা হয় গ্যাস ফায়ার্ড থার্মাল পাওয়ার প্ল্যান্ট। যদি ডিজেল ব্যবহার করা হয় সেক্ষেত্রে বলা হয় ডিজেল ফায়ার্ড থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তো ভারতে সব থেকে বেশি যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেটা হলো কোল ফায়ার্ড থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তার মানে কয়লা জ্বালিয়ে স্টিম উৎপন্ন করা হয় আর সেই স্টিম দিয়ে আলটিমেটলি বিদ্যুৎ তৈরি করা হয়। তো যাই হোক, এই যে আমি 5টা তাপবিদ্যুৎ কেন্দ্রের কথা বললাম, এই সবগুলোই কোল ফায়ার্ড বা কয়লা দিয়ে বিদ্যুৎ তৈরি হয়। ভারতে বিভিন্ন সোর্স থেকে টোটাল যত বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি তৈরি হয় তার বেশিরভাগটাই এই থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে। আর থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলোর অলমোস্ট সমস্তগুলোই এই কোল ফায়ার্ডই হয়, মানে কয়লা দিয়েই বিদ্যুৎ উৎপন্ন হয়। গত 2025 সালের জুন মাসের একটা রেকর্ড অনুযায়ী পুরো ভারতে টোটাল 4.7 লক্ষ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়েছে। এর ভেতর প্রায় 51% মানে প্রায় 2,40,000 মেগাওয়াট এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন হয়েছে। এইখানে আমি ছোট্ট করে একটুখানি লিখে দিয়েছি, ভারতে গত বছর টোটাল ইলেকট্রিসিটি তৈরি হওয়া বা প্রোডাকশনের পরিমাণ 4,70,000 মেগাওয়াট। এর ভেতর প্রায় 2,40,000 মেগাওয়াট থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তৈরি হয়েছে। এরপরে সব থেকে বেশি তৈরি হয়েছে সোলার পাওয়ার থেকে, প্রায় 1,10,000 মেগাওয়াট সোলার পাওয়ার থেকে তৈরি হয়েছে, মানে সোলার প্যানেলের মাধ্যমে তৈরি হয়েছে। এছাড়া বায়ু শক্তির মাধ্যমে প্রায় 51,000 মেগাওয়াট তৈরি হয়েছে। জলশক্তি বা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে প্রায় 48,000 মেগাওয়াট, আর নিউক্লিয়ার থেকে প্রায় 8,800 মেগাওয়াট। তো যাই হোক, এই ভ্যালুগুলো আমাদের খুব একটা না জানলেও চলবে। এবার পশ্চিমবঙ্গের ভেতরে বিভিন্ন থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, শুধুমাত্র সেইগুলোর নাম আমি বলে রাখি। তাহলে এখানে কি বললাম, মেজিয়া। আচ্ছা, এইখানে আমি একটুখানি কারেকশন করে দিই, মেজিয়াটা মেদিনীপুর এরিয়াতে না, মেজিয়া হলো বাঁকুড়া ডিস্ট্রিক্টের ভেতর। তো বাঁকুড়ার ভেতরে মেজিয়া, পুরুলিয়াতে আছে রঘুনাথপুর, আর দুর্গাপুরে দুর্গাপুর থার্মাল পাওয়ার প্ল্যান্ট, মেজিয়া থার্মাল পাওয়ার প্ল্যান্ট আর রঘুনাথপুর থার্মাল পাওয়ার প্ল্যান্ট।
এই তিনটেই ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা কন্ট্রোল হয়। এছাড়া পুরুলিয়াতে আরো একটা জায়গা আছে সাঁওতালডিহি, পুরুলিয়াতে সাঁওতালডিহি, বীরভূমে আছে বক্রেশ্বর, সাঁওতালডিহি, বক্রেশ্বর, আর পূর্ব মেদিনীপুরে আছে মেছেদা। এই মেছেদাতে হলো কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এরপর মুর্শিদাবাদে আছে সাগরদিঘি, আর হুগলিতে আছে ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্ল্যান্ট। মুর্শিদাবাদে আছে সাগরদিঘি আর হুগলি জেলায় আছে ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তো এই যে আমি পাঁচটা লাল দাগ দিয়ে দেখালাম, এইগুলো কন্ট্রোল করে WBPDCL অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। কি কি নাম বললাম? পুরুলিয়াতে সাঁওতালডিহি, বীরভূমে আছে বক্রেশ্বর, মুর্শিদাবাদে আছে সাগরদিঘি, পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, আর হুগলিতে ব্যান্ডেল। এছাড়া ফারাক্কাতে রয়েছে ফারাক্কা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। ফারাক্কা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এটা কন্ট্রোল হয় এনটিপিসির দ্বারা। এছাড়া কলকাতা বা কলকাতার আশেপাশে আরো 4টে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, যেগুলো CESC অর্থাৎ ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন দ্বারা কন্ট্রোল হয়। সেইগুলো কি কি? বজবজ, টিটাগড়, হলদিয়া, CESC সলিউশন, এইসব। তো পশ্চিমবঙ্গে থার্মাল পাওয়ার প্ল্যান্ট কি কি আছে? দুর্গাপুর থার্মাল পাওয়ার প্ল্যান্ট, যেটা ডিভিসি দ্বারা কন্ট্রোল হয়। বাঁকুড়াতে রয়েছে মেজিয়া, পুরুলিয়াতে রঘুনাথপুর। এছাড়া পুরুলিয়াতে আরো একটা আছে সাঁওতালডিহি, বীরভূমে রয়েছে বক্রেশ্বর, মুর্শিদাবাদে রয়েছে সাগরদিঘি, ফারাক্কাতে রয়েছে ফারাক্কা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, হুগলিতে রয়েছে ব্যান্ডেল পাওয়ার প্ল্যান্ট, পূর্ব মেদিনীপুরে কোলাঘাট পাওয়ার প্ল্যান্ট। এছাড়া কলকাতা বা কলকাতার আশেপাশের জেলাতে যেগুলো আছে সেইগুলো হলো হলদিয়া, বজবজ, টিটাগড়, এইসব। এবার পশ্চিমবঙ্গের এই যে পাওয়ার প্ল্যান্ট গুলোর কথা বললাম, এইগুলো সবই কোল ফায়ার্ড, মানে কয়লা জ্বালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এছাড়াও পশ্চিমবঙ্গে কিছু গ্যাস ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টও আছে, যেমন মাইথন, কসবা। এই যে দামোদরের উপনদী বরাকর নদীর ওপর মাইথন ড্যাম, ওই মাইথন ড্যামের কাছাকাছি একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, মাইথন থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আর কলকাতাতে রয়েছে কসবা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। মাইথন আর কসবা এই দুটো গ্যাস ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট। তো ভারতের বিভিন্ন থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা তাপবিদ্যুৎ কেন্দ্রের কথা বললাম। আর জলবিদ্যুৎ কেন্দ্রের কথা এর আগে একটা ভিডিওতে বলেছি। এবারে বলি ভারতের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর কথা। প্রথমে আগে দেখে নেই যে ভারতের কোথায় কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, তারপর সেইগুলো নিয়ে কিছু কথা আছে, সেগুলোও বলে দেবো। তো প্রথমেই হলো নারোরা, উত্তরপ্রদেশের ভেতরে নারোরা। এই যে এইখানে হলো নারোরা। এরপর রাজস্থানের ভেতরে একটা জায়গা আছে কোটা, কোটাতে রয়েছে কোটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা রাবাদভাটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। নারোরা, কোটা। তারপর গুজরাটে রয়েছে কাকরাপাড়া, গুজরাটে কাকরাপাড়া। মহারাষ্ট্রের ভেতরে রয়েছে তারাপুর। কর্ণাটকে রয়েছে কাইগা। তামিলনাড়ুতে দুটো, একদম নিচে এইখানে হলো কুরানকুলাম, একদম নিচে কুরানকুলাম। আর চেন্নাইয়ের কাছাকাছি এখানে কালপক্কম। এই 7টা কি কি বললাম? উত্তরপ্রদেশে নারোরা, রাজস্থানে কোটা, গুজরাটে কাকরাপাড়া, মহারাষ্ট্রের ভেতর তারাপুর, কর্ণাটকের ভেতর কাইগা, তামিলনাড়ুতে কালপক্কম, কুরানকুলাম। নারোরা, কোটা, কাকরাপাড়া, তারাপুর, কাইগা, কুরানকুলাম, কালপক্কম, এই 7টা। এর ভেতর সব থেকে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো এই কুরানকুলাম। সব থেকে বড় আর সব থেকে লেটেস্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই কুরানকুলাম। এর ক্যাপাসিটি প্রায় 6000 মেগাওয়াট। আর সব থেকে পুরনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো এই তারাপুর। 1972 সালে এটা খোলা হয়। আর এটা খোলার সময় সাথে ছিল আমেরিকা বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বর্তমানে এই তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 4টে ইউনিট রয়েছে। এবার এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে আরো দু একটা কথা আছে, আমি একটু বলে রাখি। যেমন এই বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে যে জিনিসটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ইউরেনিয়াম। ইউরেনিয়ামের রেডিয়েশন এনার্জিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। এখন এই বিদ্যুৎ তৈরি করার সময় যে রেডিয়েশন বার হয়, তার ফলে নিউট্রনকে অ্যাবজর্ব করার জন্য ব্যবহার করা হয় ক্যাডমিয়াম। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিউট্রনকে অ্যাবজর্ব করার জন্য ব্যবহার হয় ক্যাডমিয়াম। আর চেম্বারের ভেতরে রিঅ্যাকশন বা রেডিয়েশন বা বিস্ফোরণ কন্ট্রোল করার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় তাকে বলা হয় রিঅ্যাক্টর। এখন এই রিঅ্যাক্টর হিসাবে গ্রাফাইট অথবা ভারী জল ব্যবহার করা হয়। রিঅ্যাক্টর হিসাবে গ্রাফাইট ব্যবহার করলে তাকে বলা হয় পাইল, আর ভারী জল বা D2O ব্যবহার করলে তাকে বলা হয় সুইমিং পুল। গ্রাফাইট ব্যবহার করলে পাইল
আর D2O বা ভারী জল ব্যবহার করলে তাকে বলা হয় সুইমিং পুল। এখন ভারতে আমাদের যতগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে কোথাওই গ্রাফাইট ব্যবহার করা হয় না, প্রত্যেকটাতেই ভারী জল ব্যবহার করা হয়, অর্থাৎ সুইমিং পুল টাইপের রিঅ্যাক্টর ব্যবহার করা হয়। এখন এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে এর যে বিভিন্ন রিঅ্যাক্টর, সেই রিঅ্যাক্টরগুলোর নাম নর্মালি এই নারোরার ক্ষেত্রে রিঅ্যাক্টর 1, রিঅ্যাক্টর 2 এইভাবে বলা হয়। কিন্তু কখনো কখনো পরীক্ষায় জানতে চায় কামিনী রিঅ্যাক্টর কোথায় রয়েছে। তো এই যে চেন্নাইয়ের পাশে কালপক্কম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, এখানে দুটো রিঅ্যাক্টর রয়েছে। এই দুটো রিঅ্যাক্টরের একটাকে বলা হয় কামিনী রিঅ্যাক্টর। যদিও ভারতে আনা সব থেকে পুরনো রিঅ্যাক্টর হলো অপসরা রিঅ্যাক্টর, এটা কিন্তু পারমাণবিক বিদ্যুৎ তৈরি করার জন্য ব্যবহার করা হয়নি। 1956 খ্রিস্টাব্দে পারমাণবিক বোমা তৈরি করার জন্য বার্কের দ্বারা এই অপসরা রিঅ্যাক্টর আনা হয়। তো ভারতের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর হলো অপসরা, 1956 খ্রিস্টাব্দে আনা হয়। শুধুমাত্র ভারত না, পুরো এশিয়ার ভেতর ফার্স্ট রিঅ্যাক্টর আনা হয় অপসরা রিঅ্যাক্টর ভারতে। তো যাই হোক, ভারতের থার্মাল পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এইগুলো হলো। এরপরে আসে ভারতের ইম্পর্টেন্ট কিছু সি পোর্ট বা সমুদ্র বন্দর নিয়ে। তো প্রথমে আমি বন্দরগুলোর নাম বলি, তারপর এই বন্দরগুলো সম্পর্কে দু একটা তথ্য আছে সেইগুলোও বলে দেবো। তো গুজরাটে আছে কান্ডালা, গুজরাটের এই জায়গাটা হলো কান্ডালা, এখানেই রয়েছে কান্ডালা পোর্ট। বোম্বেতে মুম্বাই পোর্ট আর নভি মুম্বাই পোর্ট বা নেভি মুম্বাই পোর্ট। মহারাষ্ট্রের ভেতর মুম্বাইতে রয়েছে দুটো, মুম্বাই পোর্ট আর নেভি মুম্বাই পোর্ট। গোয়াতে আছে মারমাগাঁও সি পোর্ট, গোয়াতে মারমাগাঁও। কর্ণাটকে হলো ম্যাঙ্গালোর, কর্ণাটকে ম্যাঙ্গালোর পোর্ট। তামিলনাড়ুতে আছে টুতিকোরিন পোর্ট, এই যে এইখানে হলো টুতিকোরিন। তারপর কেরালাতে আছে কোচি পোর্ট। তামিলনাড়ুর ভেতরে চেন্নাইতে রয়েছে চেন্নাই আর এন্নোর, এইখানে রয়েছে দুটো, চেন্নাই এন্নোর। তামিলনাড়ুতে টোটাল তিনটে, চেন্নাই, এন্নোর আর এই তুতিকোরিন। অন্ধ্রপ্রদেশে রয়েছে বিশাখাপত্তনম পোর্ট, এই যে এইখানে হলো বিশাখাপত্তনম পোর্ট। তারপর উড়িষ্যাতে রয়েছে পারাদীপ পোর্ট, এইখানে হলো পারাদীপ পোর্ট। আর কলকাতাতে এখানে হলো হলদিয়া বন্দর বা ডায়মন্ড হারবার বন্দর। এইগুলো হলো ভারতের কোস্টাল লাইনে। আর আরেকটা আছে আন্দামান নিকোবরে পোর্ট ব্লেয়ার, এই যে এইখানে হলো পোর্ট ব্লেয়ার সিপোর্ট। গুরুত্বপূর্ণ বড় বড় এই 12-13টা সিপোর্ট রয়েছে। এটা কি কান্ডালা, এটা কান্ডালা। বোম্বেতে মুম্বাই আর নেভি মুম্বাই সিপোর্ট। এই কান্ডালা বন্দরের আরেক নাম হলো দীনদয়াল উপাধ্যায় বন্দর। এরপর মুম্বাই পোর্ট তো আছে, তার পাশে রয়েছে নেভি মুম্বাই সিপোর্ট, এর আরেক নাম হলো জওহরলাল নেহেরু পোর্ট বা জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্ট। গোয়াতে রয়েছে মারমাগাঁও পোর্ট, কর্ণাটকে ম্যাঙ্গালোর পোর্ট, কেরালাতে কোচি পোর্ট, তামিলনাড়ুতে তিনটে, তুতিকোরিন, চেন্নাই আর এন্নোর, অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম, উড়িষ্যাতে পারাদীপ পোর্ট, পশ্চিমবঙ্গে হলদিয়া পোর্ট বা ডায়মন্ড হারবার পোর্ট বা কলকাতা পোর্টও বলা হয়, আর আন্দামান নিকোবরে পোর্ট ব্লেয়ার পোর্ট। এবার এই বন্দরগুলো সম্পর্কে দু একটা কথা আছে সেটা বলি। প্রথমে বলি কান্ডালা পোর্ট সম্পর্কে। বর্তমানে ভারতের সব থেকে ব্যস্ত সি পোর্ট হলো এই কান্ডালা পোর্ট। এর আর একটা নাম কি বললাম, দীনদয়াল উপাধ্যায় পোর্ট। আর এই পোর্টের আশেপাশে এই এরিয়াটাকে বলা হয় ফ্রি ট্রেড জোন, অর্থাৎ এই এরিয়াতে যে সমস্ত কোম্পানি বা ফ্যাক্টরি আছে তারা যদি ভারতের বাইরে জিনিসপত্র এক্সপোর্ট করে সেক্ষেত্রে ওই এক্সপোর্টের ক্ষেত্রে কিছু কনসেশন দেওয়া হয়। মানে এক্সপোর্ট করতে গেলে তাতে হয়তো ট্যাক্স দেওয়া লাগে না বা ট্যাক্সের পরিমাণ অনেকটাই কম। তো যাই হোক, এই কান্ডালা পোর্টের আশেপাশের যে এরিয়া সেই এরিয়াটাকে বলা হয় ফ্রি ট্রেড জোন। এরপরে বলি মুম্বাই পোর্ট। মুম্বাই পোর্ট ভারতের ভেতর সব থেকে বড় সিপোর্ট, ভারতের সব থেকে বড় সিপোর্ট মুম্বাই পোর্ট। এর পাশেই একটুখানি দূরে রয়েছে নেভি মুম্বাই সিপোর্ট। ভারতের সব থেকে মডার্ন সিপোর্ট হলো ওই নেভি মুম্বাই সিপোর্ট। যেমনটা বললাম যে এর আরেক নাম কি, জওহরলাল নেহেরু পোর্ট। এর পরে কোন পোর্ট আছে, গোয়াতে মারমাগাঁও পোর্ট। এই মারমাগাঁও পোর্টটা একটা নদীর মোহনায় তৈরি হয়েছে। গোয়ার ভেতরে একটা নদী যায়, জোয়ারি নদী, ওই জোয়ারি নদীর মোহনায় এই মারমাগাঁও পোর্টটা তৈরি হয়েছে। এই মারমাগাঁও পোর্ট কাজের আশেপাশে একটা পর্যটন স্থানও। এরপরে কর্ণাটকে রয়েছে ম্যাঙ্গালোর পোর্ট। এই এরিয়াতে সব থেকে বেশি আয়রন অ্যান্ড স্টিলের প্রোডাকশন হয়, আর সেই আয়রন অ্যান্ড স্টিল সব থেকে বেশি এক্সপোর্ট হয় এই ম্যাঙ্গালোর পোর্ট থেকে। এরপর এই কোচি পোর্ট, কোচি পোর্টের লোকেশনটা যদি দেখা হয়, এই পোর্টটা এইখানে একটা হ্রদ রয়েছে ভেম্বেনাদ হ্রদ, ওই হ্রদের ভেতরে ঢুকে গিয়ে এই পোর্টটা রয়েছে। ভেম্বেনাদ হ্রদ বা ভেম্বেনাদ কয়েল একটা লেগুন টাইপের হ্রদ, এই লেগুন টাইপের হ্রদের ভেতরে ঢুকে গিয়ে এই কোচি সি পোর্টটা অবস্থিত। অর্থাৎ এই কোচি সি পোর্টটা
ওপেন সমুদ্র থেকে সেপারেট। এরপর তুতিকোরিন। তুতিকোরিন ভারতের সব থেকে কম গভীর সিপোর্ট। ভারতের সব থেকে কম গভীর সিপোর্ট হলো তুতিকোরিন, আর ভারতের সব থেকে গভীর সিপোর্ট হলো এই বিশাখাপত্তনম। তো যাই হোক, বিশাখাপত্তনম সম্পর্কে পরে আসি, তুতিকোরিন সম্পর্কে বলি। যেমনটা বললাম যে তুতিকোরিন সব থেকে কম গভীর, এতটাই কম গভীর যে বড় বড় জাহাজ এইখানে ডক করতে পারে না। শ্রীলঙ্কার ভেতর একটা পোর্ট রয়েছে কলম্বো, এইখানে হলো কলম্বো পোর্ট। বড় বড় জাহাজ যদি ভারতের তুতিকোরিনে আসতে হয় সেক্ষেত্রে এই কলম্বো পোর্টে আসে, তারপর এই কলম্বো পোর্ট থেকে ছোট ছোট জাহাজে করে মালপত্র এই তুতিকোরিনে আনা হয়। তো যাই হোক, তুতিকোরিনের ব্যাপারটা গেল। এবার চেন্নাইতে রয়েছে চেন্নাই আর এন্নোর। চেন্নাই পোর্টটা ভারতে যত পোর্ট অ্যাক্টিভ রয়েছে তার ভেতর সব থেকে পুরনো পোর্ট হলো এই চেন্নাই পোর্ট। আর এন্নোর পোর্ট, এই এন্নোর পোর্টটা প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তৈরি করা সিপোর্ট, অর্থাৎ একটা সেমি গভর্নমেন্ট সিপোর্ট হলো ভারতের ফার্স্ট সেমি গভর্নমেন্ট সিপোর্ট হলো এই এন্নোর পোর্ট। অর্থাৎ এই এন্নোর পোর্টে ভারত সরকারের শেয়ারও রয়েছে, কোনো প্রাইভেট কোম্পানির শেয়ারও রয়েছে। ফলে এই এন্নোর পোর্টটাকে পিপিপি মডেলে তৈরি হওয়া পোর্টও বলা যায়, বা সেমি গভর্নমেন্ট পোর্টও বলা যায়, বা কোঅপারেটিভ পোর্টও বলা যায়। তো যাই হোক, এই ব্যাপারটা গেল। এরপরে আসি বিশাখাপত্তনম। যেমনটা বললাম যে সব থেকে গভীর পোর্ট হলো এই বিশাখাপত্তনম, তার সাথে সাথে সব থেকে সুরক্ষিত পোর্ট হলো এই বিশাখাপত্তনম। তার কারণ হলো এই যে পোর্ট, এর সামনে একটা ছোট পাহাড় মতন রয়েছে, তার ফলে এই ওপেন সি থেকে আক্রমণ হওয়ার চান্স এই পোর্টে খুবই কম, প্রায় নেই বললেই চলে। অন্যান্য যে সমস্ত পোর্ট রয়েছে সেগুলো ওপেন সি এর ঠিক সামনে, ফলে এই সমস্ত পোর্টগুলো কখনো না কখনো অ্যাটাক হলেও হতে পারে, কিন্তু এই বিশাখাপত্তনম পোর্টটা অ্যাটাক হওয়ার চান্স খুবই কম, নেই বললেই চলে। আর এই সুবিধার জন্যই বিশাখাপত্তনমের এই পোর্টে জাহাজের মেইনটেনেন্স আর রিপেয়ারিং এর কাজও হয়। এরপর পারাদীপ পোর্ট বা পারাদীপ বন্দর। এই পারাদীপ বন্দর সম্পর্কে স্পেশাল তেমন খুব একটা কথাবার্তা নেই, তবে এই পারাদীপ পোর্টের উত্তর দিকে একটা প্রাইভেট পোর্ট রয়েছে যেটাকে বলা হয় ধামরা। পারাদীপ পোর্টের উত্তর দিকে একটা পোর্ট রয়েছে ধামরা পোর্ট, এটা একটা প্রাইভেট পোর্ট। এই ধামরা পোর্টটা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ হিসাবে এই পারাদীপ পোর্টকে কম্পিটিশন দিচ্ছে বা টেক্কা দিচ্ছে। এরপরে বলি কলকাতা পোর্ট বা ডায়মন্ড হারবার পোর্টে। বাকি সবগুলো সমুদ্রের পাশে তৈরি হলেও এই হলদিয়া বা কলকাতা পোর্টটা নর্মালি হুগলি নদীর পাশে অবস্থিত বা হুগলি নদীতে অবস্থিত, এটা বলা যায়। এই হলদিয়া পোর্টটা সমুদ্র বন্দর, তার পাশাপাশি স্পেসিফিক্যালি বলতে গেলে বলা যায় যে ওটা একটা নদী বন্দর। এরপরে বলি এই পোর্ট ব্লেয়ার পোর্টের ব্যাপারে। পোর্ট ব্লেয়ার পোর্ট সম্পর্কে তেমন খুব একটা কিছু বলার নেই। একটা কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করে, সেটা হলো যে এই পোর্টটা কোথায় অবস্থিত, মানে আন্দামানের ভেতর স্পেসিফিক্যালি কোথায় অবস্থিত। এখন এই আন্দামানকে বড় আকারের হিসাবে 4 ভাগে ভাগ করা যায়: উত্তর আন্দামান, মধ্য আন্দামান, দক্ষিণ আন্দামান আর ক্ষুদ্র আন্দামান বা লিটিল আন্দামান। তো এর ভেতর দক্ষিণ আন্দামানে রয়েছে এই পোর্ট ব্লেয়ার পোর্টটা। তো এইগুলো হচ্ছে ভারতের ইম্পর্টেন্ট কিছু সি পোর্ট বা সমুদ্র বন্দর। এছাড়া ভারতে আরো প্রায় 250-রও বেশি বন্দর রয়েছে। ভারতের বিভিন্ন ছোটখাটো পোর্টের ভেতর কিছু গুরুত্বপূর্ণ বন্দরও রয়েছে, যেমন উড়িষ্যাতে এই যে বললাম ধামরা। এছাড়া গুজরাটে রয়েছে পিপাভাভ, মুন্ড্রা, দাহেজ। এই যে গুজরাটের ভেতর এই যে এইখানে রয়েছে পিপাভাভ, এখানে পিপাভাভ, এখানে মুন্ড্রা, আর এইখানে হলো দাহেজ। পিপাভাভ, মুন্ড্রা, দাহেজ, আর এখানে হলো ধামরা। এবার ভারতের বিভিন্ন পোর্টে জাহাজ তৈরির কাজও হয়, যেমন ওই যে কলকাতা পোর্ট। কলকাতা পোর্টে যে জাহাজ তৈরির কাজ হয় সেটা করে গার্ডেন রিচ শিপইয়ার্ড লিমিটেড। কলকাতাতে জাহাজ তৈরির কাজ করে গার্ডেন রিচ শিপইয়ার্ড লিমিটেড। বিশাখাপত্তনমে করে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। এখানে গার্ডেন রিচ, এখানে হিন্দুস্তান। এছাড়া কোচিতেও করে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। আর কোচির এই হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের যে ব্রাঞ্চ বা ফ্যাক্টরি, সেটা জাহাজ তৈরির সব থেকে বড় কেন্দ্র। ভারতে জাহাজ তৈরির সব থেকে বড় কেন্দ্র হলো এই কোচির হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। তো যাই হোক, সিপোর্ট বা সমুদ্র বন্দরের ব্যাপারটা গেল। এবার এই সমুদ্র বন্দর থেকে আরো একটা টাইপের প্রশ্ন কখনো কখনো জিজ্ঞেস করে যে কোন বন্দর কোন উপকূলে অবস্থিত। অর্থাৎ ভারতের এই যে কোস্ট লাইন, এই কোস্ট লাইনের আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা নাম আছে, যেমন কাথিয়াবাদ উপকূল, কোঙ্কণ উপকূল, মালাবার উপকূল, করমন্ডল উপকূল। তো এইগুলো কোন কোন উপকূল বলে সেটা এবার বলি। এই যে এইখানে গুজরাটের উপকূল, নর্মালি এই গুজরাটের উপকূলটাকে বলা হয়
কাথিয়াবার উপকূল। যদিও এর ভেতর ছোট ছোট জায়গার বিভিন্ন আলাদা আলাদা নাম আছে, কিন্তু টোটালটাকে নর্মালি বলা হয় কাথিয়াবার উপকূল। এই গুজরাটের পরে মানে মহারাষ্ট্রের শুরু থেকে মহারাষ্ট্র আর গোয়া এই দুটোর যে উপকূল, এই দুটোকে একসাথে বলা হয় কোঙ্কণ উপকূল। এই কোঙ্কণ উপকূলেরই আর এক নাম হলো সাহিদ্রি উপকূল। তো মহারাষ্ট্র আর গোয়া এই উপকূলটাকে বলা হয় কোঙ্কণ বা সাহিদ্রি উপকূল। তারপর কর্ণাটকের যে উপকূল এটাকে বলা হয় কানারি উপকূল। কর্ণাটকের এটাকে বলা হয় কানারি উপকূল। এই যে এইটুকুকে বলা হয় কানারি উপকূল, কর্ণাটকে কানারি উপকূল। যদিও এই কানারি উপকূলের আরো একটা নাম আছে, সেটা হলো কন্নড় উপকূল, কন্নড় বা কানারি। তারপর কেরালার যে উপকূল এইটাকে বলা হয় মালাবার উপকূল, কেরালার উপকূলকে বলে মালাবার উপকূল। তারপর করমণ্ডল উপকূল, উত্তর সরকার, উৎকল। করমণ্ডল, উত্তর সরকার, উৎকল কোন কোন জায়গা থেকে কোন কোন জায়গা পর্যন্ত সেটা বলি। পশ্চিম দিকে যেমন রাজ্যের নাম ধরে আলাদা আলাদা নাম হয়ে গেছে, এখানে পূর্ব দিকে নদী ধরে আলাদা আলাদা উপকূলের নাম। যেমন এই যে এইখানে হলো কাবেরী নদী পড়ে, তো কাবেরী নদী থেকে কৃষ্ণা নদী। এই যে এইটুকু যে উপকূল এটাকে বলা হয় করমণ্ডল উপকূল। কৃষ্ণা থেকে কাবেরী পর্যন্ত করমণ্ডল উপকূল। কাবেরী আর গোদাবরীর মাঝখানে পুরোটাই হচ্ছে ডেল্টা বলা যায়, ফলে এই গোদাবরী আর এখানে হলো মহানদী। গোদাবরী থেকে মহানদী এই উপকূলটাকে বলা হয় উত্তর সরকার উপকূল। আর মহানদী থেকে হুগলি এই উপকূলটাকে বলা হয় উৎকল উপকূল। এখানে 4-5টা নদী আসবে, হুগলি, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। হুগলি থেকে মহানদী পর্যন্ত উৎকল, মহানদী থেকে গোদাবরী পর্যন্ত উত্তর সরকার, আর কৃষ্ণা থেকে কাবেরী পর্যন্ত করমণ্ডল উপকূল। এইগুলো হচ্ছে বিভিন্ন উপকূল। তাহলে আমি ওই বন্দরগুলো দেখি, তাহলে কি হবে? এখানে কান্ডালা হলো কাথিয়াবার উপকূলে, মুম্বাই আর নবী মুম্বাই পোর্ট সেটা হলো এই কোঙ্কণ উপকূলে। কোঙ্কণের আরেক নাম কি? সাহিদ্রি। এই মারমাগাঁও পোর্ট সেটা কোন উপকূলে? সেটাও এই কোঙ্কণ উপকূলে। কানারি উপকূলে কোন পোস্ট রয়েছে? সেটা হলো ম্যাঙ্গালোর পোস্ট। মালাবার উপকূলে রয়েছে কোচি পোর্ট। তুতিকোরিন কিন্তু কোনো উপকূলে নেই। এই যে এই এরিয়ার আলাদা করে কোনো উপকূলের নাম নেই, তবে এর আলাদা আলাদা নাম অ্যাজিউম করা যায়। যেমন এই জায়গাটা হলো মান্নার উপসাগর, সেই হিসাবে এই উপকূলটাকে বলা হয় মান্নার উপকূল। এই এরিয়াটাকে বলা হয় পক উপসাগর বা পক প্রণালী, সেই হিসাবে এইটুকুকে বলা হয় পক উপকূল। তো এই তুতিকোরিন কোন উপকূলে থাকবে? মান্নার উপকূলে। তারপর চেন্নাই আর এন্নোর এটা হলো করমণ্ডল উপকূলে। বিশাখাপত্তনম উত্তর সরকার উপকূলে। পারাদীপ আর হলদিয়া এই দুটো হলো উৎকল উপকূলে। তো এই ব্যাপারটা গেল। এইবার একটা বিষয় আসে যে এইটা ভারতের যতদূর পর্যন্ত স্থল রয়েছে সেটা হলো ভারতের স্থল সীমা, কিন্তু এর পাশাপাশি ভারতের জল সীমানাও রয়েছে। তো জল সীমানাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন টেরিটোরিয়াল ওয়াটার, কন্টিগুয়াস ওয়াটার, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, হাই সি। এইসব আমরা যদি ভারতের এই উপকূল খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি, দেখবো যে ভারতের উপকূল কিন্তু একদম স্ট্রেট না। ফলে সমুদ্রে ভারতের সীমা বা যে কোনো দেশের সীমা নির্ধারণ করার জন্য মোটামুটি ম্যাপ অনুযায়ী দেখে এর থেকে কিছুটা দূরে একটা লাইন ডিসাইড করা হয়, যেটাকে বলা হয় বেস লাইন। আমি এই দিকটায় দেখাই, এইটা তো ভারতের সীমানা হলো, একদম স্থল সীমানা। এর পাশে মোটামুটি এই জায়গা জুড়ে একটা কন্টিনিউয়াস লাইন টেনে দিলাম, এইটাকে বলা হবে বেস লাইন। এটাকে কি বলা হয়? বেস লাইন। এবার এই বেস লাইনের পরে আরো 3টে লাইন থাকে পরপর। তাহলে এই ছবিতে আমি যদি দেখি, এর ভেতরে মাঝখানে মাঝখানে কিছু জায়গা তৈরি হয়েছে, যেমন ভারতের মেইনল্যান্ড আর এই প্রথম বেস লাইন, এর মাঝখানে যে জায়গা, এইটাকে ভারতের ল্যান্ড এরিয়া বলেই ধরা হয় বা কনসিডার করা হয়। এরপরে তো এইটা ভারতের ল্যান্ড এরিয়া ধরলাম, এই যে এইখানে এই জায়গাটুকু হলো ভারতের ল্যান্ড এরিয়া। এরপর এই যে এখান থেকে এই ডিস্টেন্সটা হলো 12 নটিক্যাল মাইল। বেস লাইন থেকে প্রথম লাইনের ডিস্টেন্স 12 নটিক্যাল মাইল। বেস লাইন থেকে দ্বিতীয় লাইনের ডিস্টেন্স 24 নটিক্যাল মাইল। আর বেস লাইন থেকে তৃতীয় লাইনের ডিস্টেন্স 200 নটিক্যাল মাইল। এই প্রথমটা 12, তারপরে 24, তারপরে 200। 12 নটিক্যাল মাইল, 24 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল, এই 3টে ডিস্টেন্সই বেস লাইন থেকে টানা। প্রথম এই যে 12 কিলোমিটার এই এরিয়াটাকে বলা হয় টেরিটোরিয়াল ওয়াটার। বেস লাইন থেকে প্রথম 12 নটিক্যাল মাইল এই রেঞ্জটাকে বলা হয় ভারতের
টেরিটোরিয়াল ওয়াটার। ওই টেরিটোরিয়াল ওয়াটারের পর থেকে 12 নটিক্যাল মাইল ওই এরিয়াটাকে বলা হয় কন্টিগুয়াস জোন। এই ডিস্টেন্সটা একটু নিজেদের মতন করে হিসাব করে নিও। কন্টিগুয়াস জোনের থিকনেস কতটা? 12 নটিক্যাল মাইল। এবার এই কন্টিগুয়াস জোনের পর থেকে বাকি এই যে ডিস্টেন্সটা, তাহলে কত হবে? 176 নটিক্যাল মাইল। এই 176 নটিক্যাল মাইল এই এরিয়াটা বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন। টেরিটোরিয়াল ওয়াটার, কন্টিগুয়াস জোন আর এক্সক্লুসিভ ইকোনমিক জোন। আচ্ছা, সমুদ্রে এই লাইন তো করা হলো। এবার এই লাইন অনুযায়ী আপারে মানে স্পেসে, এই লাইন অনুযায়ী আকাশে কত দূর পর্যন্ত সীমা, সেটা হলো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল এয়ার স্পেস। ভারতের একদম এই যে মেইন ল্যান্ড, এরপর থেকে এই টেরিটোরিয়াল ওয়াটার, এইখান থেকে এই টেরিটোরিয়াল ওয়াটার এই পর্যন্ত, এর ওপরে আকাশে যতটা জায়গা আছে এইটুকু এরিয়া আকাশের জায়গাকে বলা হয় ন্যাশনাল এয়ার স্পেস। আর এর পর থেকে এই পুরো এরিয়াটাকে বলা হয় ইন্টারন্যাশনাল এয়ার স্পেস। এবার এই যে বিভিন্ন জোন, এই জোনগুলোর ব্যাপারে দু একটা কথা আছে, সেটুকু বলে রাখি। এই যে টেরিটোরিয়াল ওয়াটার, এই টেরিটোরিয়াল ওয়াটার এটাকে নর্মালি দেশের এরিয়ার ভেতরেই ইনক্লুড করে দেওয়া হয়। বাইরে থেকে অন্য কোনো দেশ থেকে কোনো জাহাজ যদি পারমিশন না নিয়ে এই টেরিটোরিয়াল ওয়াটারের ভেতরে ঢুকে যায়, সেক্ষেত্রে ভারতের যে নেভি আছে তারা কাউকে কোনো ইন্টিমেশন না দিয়েই ওই জাহাজের ওপর অ্যাটাক করতে পারে। আর এই যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এই এক্সক্লুসিভ ইকোনমিক জোনে কোনো একটা দেশ মাইনিং বা যে কোনো রকমের ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি করতে পারে। আর এই জোনের ভেতরে যদি কোনো আইল্যান্ড উঠে যায় বা কোনো আইল্যান্ড স্পেসিফাই করা যায়, সেক্ষেত্রে ধরা হয় যে এই আইল্যান্ডটা এই দেশেরই ইনক্লুডেড। ধরলাম ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন এই লাইন পর্যন্ত, এর ভেতর এইখানে হয়তো কোনো আইল্যান্ড আছে, তাহলে ধরা হবে যে এই আইল্যান্ডটা ভারতেরই আন্ডারে। এবার এই যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এর বাইরে যে সাগর বা সমুদ্র, সেটাকে বলা হয় হাই সি। এই হাই সি এর ওপর কোনো দেশের কোনো রকম নিয়ন্ত্রণ থাকে না। এইবার এইখানে আমি একটা বিষয় খেয়াল করতে পারি যে ভারতের এই যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এই এক্সক্লুসিভ ইকোনমিক জোনের ভেতর পুরো শ্রীলঙ্কাটাই পড়ে যায়। তাহলে কি শ্রীলঙ্কা ভারতেরই একটা পার্ট? কনসেপচুয়ালি তাই বলে, কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিসে সেই রকমটা হয় না। ভারত আর শ্রীলঙ্কার ভেতরে একটা এগ্রিমেন্ট করা আছে যে এই এরিয়াতে দুজনে কেউ কারোর ব্যাপারে হস্তক্ষেপ করবে না। আর সেই হিসাবেই ভারত আর শ্রীলঙ্কার জন্য মেরিটাইম জোন এইটুকু জায়গার ভেতর আলাদা করে ডিস্ট্রিবিউট করা আছে। তো বিভিন্ন মেরিটাইম জোন দেখলাম। এইখানে একটা বিষয় আমি এক্সট্রা একটুখানি বলে রাখি, এই যে ডিস্টেন্স গুলো বললাম এগুলো হলো নটিক্যাল মাইল। এক নটিক্যাল মাইল মানে হলো 1.852 কিলোমিটার। এক নটিক্যাল মাইল মানে 1.852 কিলোমিটার। এরপরে আসি ভারতের বিভিন্ন মালভূমি নিয়ে। নর্মালি দক্ষিণ ভারতের এই এরিয়াটা পুরোটাই মালভূমি অঞ্চল। দক্ষিণ ভারতের এই এরিয়াটা পুরোটাই বলতে গেলে মালভূমি অঞ্চল। আর এই মালভূমি অঞ্চলের আলাদা আলাদা নাম হয়ে গেছে, জায়গার ভিত্তিতে আলাদা আলাদা মালভূমির নাম হয়ে গেছে। তবে পুরোটাকেই আমরা দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান প্ল্যাটু বলতে পারি। এখন জায়গার ভিত্তিতে কি কিভাবে নাম হয়েছে সেইটা আমি একটু বলে দিই। যেমন ছত্তিশগড়ের নিচের এই এরিয়াটাকে বলা হয় বাস্তার, সেই হিসাবে ওই এরিয়ার ওই মালভূমির নাম হয়ে গেছে বাস্তার মালভূমি, বা এর আরেক নাম হলো দণ্ডকারণ্য মালভূমি। এই যে ছত্তিশগড়ের নিচের এই পোর্শনটা দণ্ডকারণ্য মালভূমি বা বাস্তার মালভূমি। মহারাষ্ট্রের এই এরিয়াটাকে বলা হয় বিদর্ভ মালভূমি বা বিদর্ভ মালভূমি। কি বললাম? বাস্তার, বিদর্ভ। তেলেঙ্গানার এই এরিয়াটাকে বলা হয় তেলেঙ্গানা মালভূমি। অন্ধ্রপ্রদেশের এই এরিয়ার মালভূমিকে বলা হয় অন্ধ্রপ্রদেশ মালভূমি বা অন্ধ্র মালভূমি বা রায়সীনা মালভূমি। কর্ণাটকের এই এরিয়ার যে মালভূমি এটাকে বলা হয় ধারওয়ার মালভূমি। কর্ণাটকের আগের নাম ছিল ধারওয়ার, সেই হিসাবে এটার নাম হয়ে গেছে ধারওয়ার মালভূমি। মহারাষ্ট্রের এই এরিয়াটা এটাকে বলা হয় ডেকান প্ল্যাটু বা দাক্ষিণাত্যের মালভূমি। এর যদিও আরো একটা নাম আছে, সেটা হলো ডেকান ট্র্যাপ। এই পুরো এরিয়াটাকেই দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান প্ল্যাটু বলা হয়। তবে তার ভেতর এই যে আলাদা আলাদা নাম হয়ে গেছে, এই জন্য এইটুকুর নাম আলাদা করে রয়ে গেছে ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্যের মালভূমি। তো কি কি বললাম? বাস্তার, বিদর্ভ, তেলেঙ্গানা মালভূমি, অন্ধ্র মালভূমি বা রায়সীনা মালভূমি, এখানে হলো ধারওয়ার মালভূমি, এখানে হলো ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্যের মালভূমি। এবার এই যে এইখানে রয়েছে বিন্ধ্য পর্বত, এর আশেপাশের এই এরিয়াটাকে বলা হয় বিন্ধ্য মালভূমি। এর উপরে হলো বুন্দেলখণ্ড মালভূমি। বিন্ধ্য মালভূমি, বুন্দেলখণ্ড মালভূমি। ডান দিকে এটাকে বলা হয় বাঘেলখণ্ড মালভূমি, আর বাদিকে এটাকে বলা হয় মালবা মালভূমি। বিন্ধ্য, বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড, মালবা। আর এই এরিয়াটা হলো
ছোটনাগপুর মালভূমি। এই এরিয়াটা ছোটনাগপুর মালভূমি। এই ছোটনাগপুর মালভূমিটা অ্যাকচুয়ালি এতদূর পর্যন্ত বিস্তৃত ছিল, এই এতদূর পর্যন্ত বিস্তৃত ছিল। এবার এই যে এখান থেকে আসে গঙ্গা নদী, এই গঙ্গা নদীর জন্য এই এরিয়াটা নিচে নেমে গেছে, মানে ধসে গেছে। ফলে এই এরিয়াটার খুব ফেমাস একটা জায়গা হলো মালদা, এই জন্য এইটাকে বলা হয় মালদা গ্যাপ। এই জায়গাটা নিচু হয়ে গেছে, ফলে মেঘালয়ের এই পোর্শনটা এখনো মালভূমি এরিয়া হিসাবেই রয়েছে, ওই জন্য এইটাকে বলা হয় মেঘালয় মালভূমি। আর সেই হিসাবেই এই মেঘালয় মালভূমিটাকেই এই ছোটনাগপুর মালভূমিরই একটা এক্সটেনশন বলা হয়। তো এই এরিয়াটা হলো ছোটনাগপুর মালভূমি, এটা হলো মেঘালয় মালভূমি। তো ভারতে এইগুলো হচ্ছে নর্মালি মালভূমি অঞ্চল। আর উপরে এইখানে রয়েছে লাদাখ মালভূমি, এটা একটা ঠান্ডা মালভূমি। তো যাই হোক, এই হচ্ছে বিভিন্ন মালভূমি। এবার এই মালভূমি অঞ্চলেই সব থেকে বেশি খনিজ পাওয়া যায়। তো ভারতের কোন কোন জায়গায় কোন কোন খনিজ পাওয়া যায় সেটা এর পরে বলি।